আব্বু, তুমি আমাদেরকে এইভাবে ফেলে রেখে যেতে পারো না। আবির, বাবা কান্না করিস না, সবারই একদিন চলে যেতে হবে। ভাই প্লিজ কান্না করিস না, তোর কান্না আমি সহ্য করতে পারি না। আমি মরে যাবো আপু, আমি বাঁচতে চাই না। না ভাই, তোর কিছু হয়ে গেলে আমার কি হবে? বাবার লাশের পাশে বসে কান্না করছিল আবির। তার পাশেই বসে আছে আরিশা। দুজনেই কান্না করছিল। রাতে ঘুমের মধ্যেই তার বাবা মারা গেছেন। ওদিকে তার আঙ্কেল মিস্টার রাকিব সাহেব বর্তমান এমপি। তিনি দাঁড়িয়ে আছেন পাশে তার মেয়ে আরোহী। দুজনের চোখেই জল। আরোহী এসে আরিশাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, কিন্তু রাকিব সাহেব সেখানেই দাঁড়িয়ে আছেন। তার চোখের জল কি সত্যি নাকি মিথ্যা সেটা বোঝা দেয়, কেননা তার অধিকাংশই কান্না মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়ার কান্না, যে আশ্বাস কখনোই পূর্ণতা পায় না। আবির বাবা মায়ের একমাত্র ছেলে। তার বড় একটা বোন আছে, নাম হলো আরিশা। তাদের মা 10 বছর আগেই মারা গেছেন, যখন আবিরের বয়স ছিল মাত্র 13 বছর। আজ 10 বছর পর তার বাবাও মারা গেছেন, তাও আবার রাতে ঘুমের মধ্যে। এই 10 বছরে কোনোদিন তার বাবা তাদের মায়ের অভাব বুঝতে পারেনি। আবির আরিশাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আপু, বাবা আমাদেরকে কেন ছেড়ে চলে গেল? মা তো আম্মাকে ছেড়ে অনেক আগেই চলে গিয়েছিল। বাবাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু বাবাও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমি এখন কাকে নিয়ে বাঁচবো আপু? আরিশা তখন তার ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভাই আমি আছি তো, বাবা মা আমাদেরকে ছেড়ে চলে যায়নি, আমাদের উপর সবসময় তাদের নজর আছে। আমি আছি তোকে আগলে রাখার জন্য, তুই কখনো কষ্ট পাবি না ভাই। আরোহী তখন আবিরের পাশে এসে চুপচাপ বসে রইল। কি বলে সান্ত্বনা দিবে সে? আবিরের বাবার দাফনের ব্যবস্থা করা হলো। আরিশা নিজের বাবার মুখটা শেষবার দেখে চিৎকার করে কান্না করে উঠল। এবার আবির নির্বাক হয়ে শুধু তার বাবার লাশের দিকে তাকিয়েছিল। এরপর তার বাবাকে জানাজা পড়িয়ে দাফন করা হয়। আবির নিজ হাতে তার বাবার কবরের মাটি দিয়ে আসে। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। এই 1 সপ্তাহে বাবার অভাব ঠিকই বুঝতে পেরেছে আরিশা আর আবির। কিছুদিন যেতে না যেতেই নিজেদের আঙ্কেল আন্টির ব্যবহারও তাদের কাছে অদ্ভুত লাগতে শুরু করলো। আবির শুয়েছিল, তখন আরোহী এসে বলল, আবির, এই আবির, ওঠ, কলেজে যাবি না? আবির তখন চুপচাপ উঠে বসে আরোহীকে বলল, আমি আর কোনোদিন কলেজে যাব না, তুই কলেজে চলে যা। তখন আরিশা রুমে আসতে আসতে ভাইয়ের এই কথা শুনে বলে, কেন ভাই, তুই কেন কলেজ যাবি না? তাড়াতাড়ি উঠে কলেজে যা। পড়ালেখা না করলে আব্বুর স্বপ্ন পূরণ করবি কিভাবে? আব্বুর বিজনেসটা কে দাঁড় করাবে? আবির নিজের বোনের কথা আর ফেলতে পারল না, উঠে কলেজে চলে গেল। এই কয়েকদিন আবির কেমন জানি নিস্তব্ধ হয়ে গেছে। আগে অনেক দুষ্টুমি করত আরোহীর সাথে, কিন্তু এখন চুপচাপ হেঁটে যাচ্ছে। তাই আরোহী বলল, আবির, আমাদের সবাইকে তো একদিন মরতে হবে। বড় আব্বু তো তারই একটা অংশ মাত্র, তাই বলে এভাবে ভেঙে পড়লে চলবে না। আবির কোনো কথা বলছিল না, শুধু চুপচাপ শুনে যাচ্ছিল। এবার আরোহী কিছুটা রেগে যায়, আবিরকে ধাক্কা দিয়ে বলে, এই কি হয়েছে, তুই কথা বলছিস না কেন? আমার ভালো লাগছে না আরোহী, তুই চুপচাপ চল, না হলে আমাকে কাছ থেকে চলে যা, আমি একা যাচ্ছি। আরোহী বুঝতে পারলো আবির এতটাই হার্ট হয়েছে যে এখন তার কাছে পৃথিবীটাকে অন্ধকার মনে হচ্ছে। ওদিকে আবিরের চাচি তাদের 2 ভাই বোনকে সহ্য করতে পারছিল না। তিনি তার স্বামী মিলে তাদের বের করে দেওয়ার প্ল্যান করলো। আবিরের চাচা রুমে বসেছিল, তখন তার বউ মানে আবিরের চাচি রুমে গেল। এই, তুমি কতদিন আর ওদেরকে এভাবে বসে বসে খাওয়াবে? এটা কি কোনো এতিমখানা যে সবাইকে ফ্রিতে খাইয়ে যাবে? তখন আবিরের চাচা মুচকি হেসে বলে, এখনো ওরা ওদের বাবার মৃত্যুর সুখ সয়ে উঠতে পারেনি। এর মধ্যে ওদের এত বড় ধাক্কা দিলে সব শেষ হয়ে যাবে। এর চেয়ে বরং এক কাজ করি, আরো 2-3টা দিন ওয়েট করি, এরপর ওদেরকে বাড়ি থেকে বের করে দিব। ওদের বাড়ি থেকে বের করে দাও তাড়াতাড়ি। আমি আর এসব জ্বালাতন সহ্য করতে পারছি না। আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ভাইয়ের সম্পত্তি সব আমার নামে করে নিয়েছি। এখন শুধু ওদেরকে বের করে দিলেই এই পুরো বাড়ি, এই বিজনেস সব আমার হয়ে যাবে। আমি এই বিশাল রাজ্যের রাজা হয়ে যাব। আর আমি সব সেই রাজ্যের রানী। ভাই এত কষ্ট করে সারা জীবন এই সম্পদ অর্জন করলো, আর দেখো আমরা একটা ছোট্ট কাজ করে এই সকল সম্পদ পেয়ে যাব। পৃথিবীটা অদ্ভুত, তাই না?
এভাবেই বড়লোক হতে হয়। বেশি ভালো মানুষ হলে পৃথিবীতে বাঁচা যায় না। তুমি মানুষকে ঠকিয়ে, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে সরকারের কাছ থেকে টাকা এনে কাজ না করে যে টাকা জমিয়েছো তা কত সামান্য। কিন্তু দেখো, তোমার ভাই সামান্য একটা বিজনেস করে তার চেয়ে বেশি বড়লোক হয়ে গেছে। সেই বড় লোক হয়ে কি লাভ? এখন দেখো সবকিছু মালিক আমরা হয়ে গেলাম। আবিরের চাচা চাচি হাসতে শুরু করে। এরপর আবিরের চাচি নিচে আসে। তখন আরিশা ড্রয়িং রুমে বসেছিল। আরিশাকে দেখতে পেয়ে সে বলল, সারাদিন এখানে বসে না থেকে আমার সাথে কিছু কাজের সাহায্য করলেও তো হয়। আরিশা তখন আস্তে আস্তে তার চাচিকে বলল, চাচি বলো আমি কি কাজ করব? দেখো, বাড়ির ফ্লোরটা কি ময়লা হয়েছে, এটা একটু মুছে নিলেই তো হয়। ওকে চাচি, আমি করছি। আবিরের চাচি একটা মুখ ভেঙচি দিয়ে বেরিয়ে যায় কিচেনের দিকে। আর আরিশা একটা বালতি নিয়ে এসে ফ্লোর মুছতে থাকে। এটা তাদের সাথে হবারই ছিল। আরিশা কিছুটা বুঝতে পারছিল তার চাচির ব্যবহার। কলেজ শেষ করে আবিরা আর আরোহী বাসায় ফিরে। আবির বাসায় ফিরে তার বোনকে ফ্লোর মুছতে দেখে তাড়াতাড়ি কাছে এসে বলে, আপু, তুই এসব করছিস কেন? তোকে এসব করতে কে বলছে? আমাকে কেউ বলেনি, দেখলাম এই জায়গাটা ময়লা আছে, তাই একটু মুছে নিচ্ছিলাম। খবরদার, তুই এরকম কাজ আর করবি না। তুই কোনোদিন এরকম কাজ করেছিস যে আজ করছিস? ওকে আমি করতে বলছি। সারাদিন বসে বসে কাটায় হাত পায়ে ঝং ধরে যাবে। বলতে বলতে কিচেন থেকে বেরিয়ে আসে আবিরের চাচি। আবির তখন রাগী সুরে তার চাচিকে বলে, আমি যেন আর কোনোদিন আমার বোনকে দিয়ে কোনো কাজ করাতে না দেখি, না হলে খুব খারাপ হয়ে যাবে। আবিরের চাচি আবিরের কথায় ভীষণ রেগে যায়। রেগে গিয়ে আবিরকে একটা থাপ্পড় দিয়ে বলে, বাবা আদর দিয়ে দিয়ে বেশি বেয়াদব করে দিয়েছে, তাই না? আবির গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। জীবনে কোনোদিন তার বাবা তার গায়ে হাত তোলেনি। আজ বাবা মারা যাওয়ার পর এক সপ্তাহ পার হলো না তার চাচি তাকে মারলো। আবির আর কোনো কথা না বলে নিচের রুমে চলে গেল। তখন আবিরের চাচি মুখ ভেঙচি দিয়ে আরিশাকে বলে, ভাইরাকে তো একটু আদব কায়দা শেখালেও পারো। কি রকম বেয়াদব হয়েছে দেখেছো? তাড়াতাড়ি কাজ শেষ করো, আরো অনেক কাজ বাকি আছে। আর সে তখন চুপচাপ সব কাজ করছিল। ওদিকে আবির রুমে বসে নীরবে কান্না করছিল। বিকেলে আবিরের চাচা আসলো। আবিরের নামে তার কাছে বিচার দেয় তার চাচি। চাচা তখন আবিরকে অনেক বকাবকি করেছে। আবির সারাদিনে একটা বারও রুম থেকে বের হয়নি। রাতে সকল কাজকর্ম শেষে আরিশা ভাইয়ের জন্য খাবার নিয়ে রুমে যায়। গিয়ে দেখে আবির বাবা মায়ের ছবি জড়িয়ে ধরে শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে গেছে। আরিশা ভাইয়ের কাছে গিয়ে বসলো। আরিশা আবিরের মাথায় হাত বোলাতে লাগলো। আবির জেগে গেল, দেখলো আরিশার চোখে জল। আবির উঠে তার বোনকে জড়িয়ে ধরলো। ওই মহিলা তোকে কোনো কাজ করতে বললে করবি না। তোকে কাজ করতে দেখলে আমার কষ্ট হয়। আর ওই মহিলা আমার গায়ে হাত তুলছে। আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত তুলেনি। আবির এভাবে কেন বলছিস? উনি আমাদের গুরুজন, আমাদের শাসন করতেই পারেন। গুরুজন মাই ফুড। হয়েছে, এখন ফ্রেশ হয়ে আয়, খাবার আনছি, খেয়ে নিবি। আমার ভালো লাগছে না, তুই খেয়ে নে। কি বলি, সারাদিন কিছুই খাসনি, এখন রাতেও খাবি না বলছিস? কি হয়েছে? কিছু হয়নি আপু, এমনি ভালো লাগছে না। আবির, আমিও কিন্তু সারাদিন কিছুই খাইনি, এখনো না খেয়ে থাকবো? আবির কোনো কথা না বলল না, ফ্রেশ হতে চলে গেল। এসে বসে পড়লো খেতে। আরিশা আবিরকে খাইয়ে দিচ্ছে। আবির শুধু চুপচাপ খেয়েই যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মিষ্টি সম্পর্কগুলোর একটি হচ্ছে ভাই বোনের সম্পর্ক। কেউ না জানলেও আপনার বোন জানে কখন আপনার সাথে কেমন ব্যবহার করতে হবে। বোন মানে শত বিপদে পাশে থাকা, কষ্টগুলো ভাগ করে নেওয়া, ঠিক মায়ের মতো। ওদিকে আরোহী নিজের রুমে ব্যালকনিতে বসে আছে। আবিরের হঠাৎ এই নীরবতা তাকে পুড়িয়ে মারছে। ছোটবেলা থেকেই দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কোনোদিনও সেটা প্রকাশ করা সম্ভব হয়নি। পরদিন সকালবেলা আবির যখন ব্রেকফাস্ট করার জন্য নিচে আসলো, তখন শুনতে পেল তার চাচি একটা সোনার হার আর তার চাচার অনেকগুলো টাকা চুরি হয়ে গেছে। আবিরের চাচি জোরে জোরে বলছে, সারা জীবনে এই বাড়িতে কোনো চুরি ডাকাতি হয়নি, হঠাৎ করে কোন চোরের আগমন ঘটলো এই বাড়িতে? সবাই তখন পাগলের মতো সোনার হার আর টাকাগুলো খুঁজছিল। তখন আবিরের চাচি বলল, চলো আবির আর আরিশার রুমগুলো চেক করে আসি। এটা শোনার পর আবিরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। শেষ পর্যন্ত তার চাচি তাকে সন্দেহ করলো, তাও আবার চুরির মতো একটা জঘন্য একটা বিষয়ে। আরিশা ততক্ষণে সব বুঝে গিয়েছে, কিন্তু এখন আর তার হাতে কিছুই করার নেই। চাচি, তুমি কি বোঝাতে চাইছো? তুমি কি আমাদেরকে
সন্দেহ করছো? এখানে সন্দেহের কি আছে? সবার রুম চেক করা হচ্ছে, তো তোদেরটাও হবে। তখন আরোহী পাশ থেকে তার মাকে বলে, আম্মু, তুমি কি সব আবল তাবল বলছো? ওরা কেন চুরি করবে? তুমি হয়তো তোমার হারটা ভুলে কোথাও রেখেছো। তুমি যদি ওদের রুম চেক করো তাহলে আমার রুমও চেক করতে হবে। আরে এখানে সন্দেহের কি আছে? যদি চুরি না করে থাকে তাহলে তো পাওয়া যাবে না, আর যদি চুরি করে তাহলে তো পাওয়া যাবে। এরপর সবাই মিলে প্রথমে আরোহীর রুমে চেক করতে গেল। আরোহীর রুম খুঁজে কিছুই পাওয়া গেল না। এরপর সবাই চলে গেল আরিশার রুমে। আরিশার রুমে গিয়ে খুঁজতে খুঁজতে ড্রয়ারের মধ্যে সোনার হারটা পাওয়া গেল। তখন সবাই অবাক হয়ে আরিশার দিকে তাকালো। আরিশা কান্না করতে করতে বলে, চাচি বিশ্বাস করো, আমি তোমার এটা চুরি করিনি। ভাই তুই বিশ্বাস কর, আমি এটা চুরি করিনি। কি? তোকে বিশ্বাস করব? চুরি কথাকার, না জানি কত কিছু চুরি করে এখানে ভরে রেখেছিস। তখন আবির চিৎকার দিয়ে বলে, চুপ করুন, খবরদার। আমার বোনের ব্যাপারে আর কোনো বাজে কথা বললে আমি সবাইকে এখানেই জ্যান্ত পুঁতে দেব। বোন, আমি বিশ্বাস করি তুই এটা করতে পারিস না। চোরের মায়ের আবার বড় গলা। তাড়াতাড়ি আসো, ওর রুমটা চেক করি, না জানি কত টাকা চুরি করেছে। এরপর সবাই আবিরের রুমে চলে গেল। আবিরের রুমের বিছানার নিচে প্রায় 6 লক্ষ টাকা পাওয়া গেল। তখন আবিরের চাচা আবিরের কাছে এসে থাপ্পড় দিয়ে বলে, 2 দিন হলো না বাইয়া মারা গেছে, এর মধ্যে চুরি করা শিখে গেছিস? তুমি ওই চোর দুইটারে এইভাবে কেন বলছো? এখনই ওদেরকে এই বাড়ি থেকে বের করে দাও, না হলে দেখবে কোনো দিন বড় কিছু চুরি করে ফেলেছে দুইজন। তখন আরোহী তার মাকে বলল, আম্মু, তুমি এসব কি বলছো? ওরা কেন এই বাড়ি থেকে বের হয়ে যাবে? আর তোমাদের কোথাও ভুল হচ্ছে, ওরা চুরি করতে পারে না। আরোহী, তুমি এসবের মধ্যে কথা বলো না। ওরা যে চোর তার প্রমাণ আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। এরপর আবিরের চাচি এসে আরিশার চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে বলে, এই চোরের বাচ্চারা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা, এই বাড়িতে তোদের আর কোনো জায়গা নেই। বোনের সাথে এই রকম ব্যবহার দেখায় আবির রেগে যায়। রেগে গিয়ে তার চাচিকে মারার জন্য হাত তুলে। তখন আবিরের চাচা এসে তার হাত ধরে কয়েকটা থাপ্পড় দিয়ে দেয় আবিরের গালে। ভয়ঙ্কর কণ্ঠ নিয়ে আবিরকে বলে, তোরা দুজন এই বাড়ি থেকে বের হয়ে যা, তোদের এই বাড়িতে থাকার আর কোনো অধিকার নেই। তাড়াতাড়ি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আবির তখন রেগে গিয়ে তার চাচাকে ধাক্কা মেরে বলে, এই বাড়িটা আমার বাবার। আমার বাবা অনেক কষ্ট করে এই বাড়িটা বানিয়েছে। আমরা কেন বের হয়ে যাব? যদি তোমাদের আমাদের সাথে থাকতে অসুবিধা হয় তাহলে তোমরা বেরিয়ে যাও। তখন আবিরের চাচা আবিরকে কয়েকটা লাথি দেয়। এটা দেখে আরিশা তাড়াতাড়ি এসে তার ভাইকে ধরে। তখন আবিরের চাচা চিৎকার করে বলে, তোর বাবার বাড়ি মানে? তোর বাবা তোদের বিজনেস, বাড়ি সবকিছু আমার কাছে বিক্রি করে দিয়েছে। এখন এটা আমার বাড়ি। তোরা এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যা। অসম্ভব। আমার বাবা তোর মতো একটা জানোয়ারের কাছে আমাদের কিছুতেই বিক্রি করবে না। তখন তার চাচা নিজের রুমে গিয়ে একটা ফাইল এনে আবিরের মুখে ছুঁড়ে মারে। এটা পরে দেখ, তোর বাবা নিজে বিক্রি করে সাইন করে দিয়েছে। আবির ফাইলটা নিয়ে খুলে দেখলো এতে তার বাবার সাইন আছে। আবির কি করবে বুঝে উঠতে পারছিল না। তখন আরিশা এসে আবিরের হাত থেকে ফাইলটা নিয়ে দেখলো। সেও হতবাক হয়ে গেছে এটা দেখে। তখন তার কি করবে? সত্যি কি তাদের বাবা সব বিক্রি করে দিয়েছে, নাকি সব সাজানো প্ল্যান? এর মধ্যেই আবিরের চাচা এসে তাকে ধাক্কা দিয়ে বলে, কি হয়েছে চোরের বাচ্চারা? এখনো এখানে দাঁড়িয়ে কে দেখছিস? তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর এক মুহূর্ত এখানে দাঁড়ালে গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আবির তখন রেগে এগিয়ে যাবে, তার আগেই আরিশা তখন আবিরকে ধরে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু কোথায় যাবে তারা? তেমন কোনো আত্মীয় স্বজন নেই যারা তাদেরকে একটু আশ্রয় দিতে পারে। আবির তো প্রায় বেহুশি হয়ে যাচ্ছিল, কিন্তু আরিশা শক্ত হয়ে তার ভাইকে সান্ত্বনা দিতে থাকে। আরিশা ফোন বের করে তার বান্ধবী রিয়াকে কল করে। রিয়া আরিশার কল থেকে তাড়াতাড়ি ফোন করে ধরে বলে, আরে দোস্ত, তুই এতদিন পর কি মনে করে? দোস্ত, অনেক বড় একটা বিপদে পড়েছে, তুই প্লিজ আমাদেরকে একটু হেল্প কর। কি বলিস? তোরা বিপদে পড়েছিস মানে? কোথায় তোরা? দোস্ত, এখন একবার কলেজের এখানে আসতে পারবি? তুই 5 মিনিট ওয়েট কর, আমি এখনই আসছি। সঙ্গে সঙ্গে রিয়া তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কলেজের কাছে আসতেই আরিশা আর আবিরকে দেখতে পায়। আবির কোনো কথা বলছে না, শুধু চুপচাপ দাঁড়িয়েছিল। তখন আরিশা রিয়াকে সবকিছু বলে। রিয়া পুরো ঘটনা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। ও মাই গড, তোদের সাথে এত কিছু হয়ে গেছে, এখন তোরা কি করবি? কিছু করার নেই দোস্ত, এভাবে রাস্তায় রাস্তায় ঘুরবো। বলিস কি দোস্ত?
আমার বাসা তো ফাঁকা, আব্বু আম্মু সবাই লন্ডনে থাকে, আমি একা বাসায় আছি, তোরা আমার বাসায় আয়। না দোস্ত, আমরা গিয়ে তোকে ঝামেলায় ফেলতে চাই না। আরে কিসের ঝামেলা, চল তো। আর আমি থাকতে তুই রাস্তায় ঘুরবি, এটা হতেই পারে না। বলে রিয়া আরিশার কথা আবিরকে টানতে টানতে নিজের বাসায় নিয়ে আসে। ওদিকে আবির আর আরিশা বেরিয়ে যাওয়ায় আরোহী কান্না করতে থাকে। আরোহীর মা আরোহীর কাছে গিয়ে বিরক্ত হয়ে বলে, আরোহী, তুই কান্না করছিস কেন? এখন তুই হলি এই বিশাল সাম্রাজ্যের রাজকন্যা, তুই একাই এখানে রাজত্ব করবি। আমার এসব কিছুই লাগবে না, আমার আবিরকে আর আপুকে এনে দাও, তাদের ছাড়া আমি থাকতে পারবো না। কি বলে তোমার মেয়ে, শুনেছ? আমরা এত কষ্ট করে ওদেরকে বাড়ি থেকে বের করলাম, আর ও কিনা ওদেরকে আবার বাসায় আনার প্ল্যান করছে। আরোহীর বাবা আরোহীর দিকে অদ্ভুত চোখে তাকালো। আরোহী তখন চিৎকার করে বলল, এসব কিছু কি তাহলে তোমাদের প্ল্যান ছিল? তোমরা কি প্ল্যান করে ওদেরকে বাসা থেকে বের করে দিয়েছো? তখন আরোহীর মা তোতলাতে তোতলাতে বলল, কেন? আমরা ওদের কেন বের করে দেব? ওরা দোষ করেছে তাই শাস্তি পেয়েছে। তার মানে কি আমি কোনো দিন এরকম কাজ করলে আমাকেও তোমরা বের করে দিবে? ওদের সাথে তোর তুলনা করছিস কেন? তুই আমাদের মেয়ে। ওরা কি তোমাদের ছেলেমেয়ের মতো না? আঙ্কেল তো সারা জীবন আব্বুকে টাকা পয়সা দিয়ে হেল্প করে এসেছে, আর তোমরা এক সপ্তাহ ওদেরকে খাওয়াতে পারলে না? ছি, তোমাদের বাবা মা বলতে আমার ঘৃণা হচ্ছে। আরোহীর মা তখন আরোহীকে একটা থাপ্পড় দিয়ে রুমে পাঠিয়ে দিল। আরোহী কান্না করতে করতে নিজের রুমে চলে গেল। মেয়ের কাণ্ড দেখেছো? আমরা এত কষ্ট করে এত প্ল্যান করে ওদেরকে বাসা থেকে বের করলাম, তোমার আদরে আরোহী এরকম হয়েছে। আরে এত চিন্তা করার কিছু নেই, 2-1 দিন গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। হলেই ভালো, না হলে ওকে আমি ঘরে বন্দি করে রাখবো। ওদিকে আবির খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এটা দেখে রিয়া আর আরিশা চিন্তায় পড়ে গেছে। আরিশা তার ভাইয়ের কাছে গিয়ে বলে, আবির ভাই উঠ প্লিজ, এমন করলে চলবে না, আমাদেরকে শক্ত হতে হবে। আমার সব শক্তি চলে গেছে আপু, আমার পক্ষে আর এই নশ্বর পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়। আমি মরে যেতে চাই, আমি আর পারবো না এদের সাথে লড়াই করতে। ভাইয়ের কথায় কিছুটা ভয় পেয়ে যায় আরিশা। তাড়াতাড়ি গিয়ে আবিরকে জড়িয়ে ধরে বলে, আমার মনে হয় আঙ্কেল কোনো ফন্দি করে বাবার কাছ থেকে সব সম্পত্তি হাতে নিয়েছে, না হলে বাবা কখনোই ওই লোকটার কাছে আমাদের সকল সম্পত্তি বিক্রি করতো না, তাও আবার আমাদেরকে কাউকে না জানিয়ে। কিন্তু এখন তো তার হাতে বাড়ির এবং বিজনেসের সকল কাগজপত্র আছে, আমরা কিভাবে তার বিরুদ্ধে লড়বো? আর ও এখন এলাকার মন্ত্রী। আমি তো বলছি না তুই ওর সাথে লড়াই কর, তোকে নিজে কিছু করতে হবে, নিজেই নিজের বাবার স্বপ্ন পূরণ করতে হবে, ওই লোকটার থেকে অনেক বড় কিছু হয়ে দেখাতে হবে। আমি পারবো না আপু, আমার পক্ষে সম্ভব না। কেন পারবি না? তোকে পারতে হবে, আমার জন্য হলেও পারতে হবে। আবির তখন আরিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি কি পারবো আপু ওদের সাথে লড়াই করতে? কেন পারবি না ভাই? অবশ্যই পারবি। আমি লড়বো আপু, আমি ওদের থেকে অনেক বড় কিছু করে দেখাবো। অবশ্যই পারবি ভাই, ওদের থেকে অনেক বড় হবি তুই, দেখে নিস। ভাই বোনের এমন আবেগ ঘন মুহূর্ত দেখে রিয়াও আরিশা আর আবিরের কাছে এসে বলে, আবির, তুমি নতুন করে সবকিছু শুরু করো, আমরা তোমার সাথে আছি, তুমি যা করবে তাতেই আমরা তোমার পাশে থাকবো, একদিন তুমি ওদের থেকে অনেক বড় হবে। আবির তখন উঠে দাঁড়িয়ে বলে, আমার বোন আমার পাশে থাকলে আমি পৃথিবীর যে কোনো বাধা অতিক্রম করতে পারবো। আপু তুই কোনোদিন আমাকে ভুল বুঝিস না, একদিন দেখবি ওই মিথ্যার দুয়ার থেকে সবকিছু ফিরিয়ে এনে তোর পায়ের সামনে ফেলবো, তুই শুধু আমার পাশে থাকিস। তুই যে কাজ করবি তোর বোন তোর সাথে সবসময় থাকবে, তুই এগিয়ে যা ভাই, দোয়া করি তুই যেন সত্যের পথে সবসময় থাকিস। এরপর রিয়া আরিশা আর আবির খাওয়া দাওয়া করে। পরদিন সকাল হতেই আবির বেরিয়ে পড়ে। আরিশাকে শুধু বলে যায় আসতে একটু লেট হবে, এর বাইরে আর কিছুই বলেনি। আবির একটু লেট হবে, এর বাইরে কিছুই বলেনি। আবির বের হয়ে যায় কাজের সন্ধানে। কোথাও একটা কাজ পাওয়া গেলে তার নিজেদের খরচটা বহন করতে পারত। কতদিন এভাবে রিয়ার টাকায় চলবে? সেও তো তার বাবা মায়ের টাকায় চলে, এর মধ্যেই তারা দুইজন। রিয়া হয়তো মানবতার খাতিরে কিছুই বলবে না, কিন্তু তাদের বিবেক বলে তো কিছু আছে নাকি? আবির সবে মাত্র অনার্স 2য় বর্ষে উঠেছে, এখন তার পক্ষে ভালো কোনো চাকরি পাওয়া সম্ভব নয়। তাই আবির খুঁজতে লাগলো কোনো জায়গায় সামান্য একটা চাকরি পেলেও সেটা সে করবে। নিজের বাবার অভাব সে প্রতি মুহূর্তে রাস্তা দিয়ে হাঁটার সময় টের পাচ্ছিল। যে আবির কোনোদিন গাড়ি ছাড়া চলাফেরা করেনি, আজ তার পকেটে রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকা নেই।
আবির সারাদিন ঘুরে নিরাশ হয়ে সন্ধ্যায় বাসার দিকে রওনা দেয়। ওদিকে আরিশা আর রিয়া চিন্তায় বারবার কল দিচ্ছিল আবিরকে, কিন্তু আবির ফোন ধরছিল না। চিন্তায় আরিশা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। রিয়া, আমার ভাইটা কই গেল রে? এভাবে তো কখনো আমাকে না বলে কোথাও যায় না, তাহলে আজ কেন আসছে না? সন্ধে হয়ে গেল। তুই কোনো টেনশন করিস না, ও তো বলে গেল তার ফিরতে একটু লেট হবে। তাহলে কেন এরকম করছিস? দেখবি একটু পরে ফিরে আসবে। সত্যি প্রায় 20 মিনিট পর দরজায় কেউ নক করলো। আরিশা দৌড়ে দরজা খুলে আবিরকে দেখে চাপটে জড়িয়ে ধরলো। এতক্ষণ কোথায় ছিলে আবির? আমি কত টেনশন করছিলাম। সে সকালে বেরিয়ে গেছিলে আর এখন ফিরে আসছিস। সারাদিন কোথায় ছিলে? আপু, তুমি এত টেনশন করছো কেন? আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম। আচ্ছা, পরে কথা শুনবি, এখন চল। ও হয়তো সারাদিন কিছু খায়নি। আগে চল, খেয়ে নিবি, তারপর কথা বলবি। এরপর রিয়া আবির আর আরিশাকে খেয়ে নিতে বলে। খাওয়া দাওয়া করে আবির নিজের রুমে গিয়ে বসেছিল। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। অনেক হাঁটাহাঁটি করার পরেও কোনো চাকরি ম্যানেজ করতে পারল না। তখন আরিশা রুমে এসে আবিরকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, ভাই, তুই কি নিয়ে এত টেনশন করছিস? কিছু না আপু। আমি না তোর বোন? তাহলে কেন আমাকে তোর সবকিছু খুলে বলছিস না? কি হয়েছে তোর? আবির তখন আরিশার কাছে এসে বলে, আপু, আমি আজ সারাদিন অনেক অফিসে গিয়েছি, কিন্তু কোথাও কেউ আমাকে একটা চাকরি দেয়নি। আবিরের কথা শুনে আরিশা অবাক হয়ে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আবির, তুই সারাদিন চাকরির জন্য দৌড়াদৌড়ি করেছিলে? চাকরি না করলে তোকে খাওয়াবো কি? আরিশা তখন আবিরকে কপালে একটা চুমু দিয়ে বলে, আমার ভাইটা কত বড় হয়ে গেছে। তোকে কে বললো চাকরি খুঁজতে যেতে? কয়েকদিন পর গেলেও তো চলতো। এখনো তো তোর পড়ালেখা বাকি। তখন রিয়া রুমে এসে আরিশা আর আবিরকে দেখতে পায়। রিয়া আবিরের থেকে 3 বছরে আরিশার সাথে অনেকদিন একসাথে লেখাপড়া করেছে। লেখাপড়ার সময় থেকে রিয়া আবিরকে ভালোবাসতো, কিন্তু কখনো বলা হয়নি, কেননা আবির তার থেকে জুনিয়র। ছেলের কথাবার্তা, স্টাইল আর চেহারা সবকিছুই মুগ্ধ করতো রিয়াকে। আবির এভাবে কষ্ট পেতে দেখে রিয়ার মনেও জ্বালা করছিল। সে আবিরের কাছে এসে বলে, আবির, তোমাকে কে বলেছে চাকরি খুঁজে যেতে? আমার বাসায় এসেছো, আমার কি টাকা পয়সার অভাব আছে? এভাবে সারাদিন না খেয়ে ঘুরে বেড়ালে কেন? তুমি সারা জীবন এখানে থাকলেও আমাদের কোনো অসুবিধা হবে না। আমি নিজে কিছু করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি জানি আমরা 2 ভাই বোন সারা জীবন তোমার কাছে থাকলেও তুমি আমাদেরকে তাড়িয়ে দিবে না, কিন্তু এতে করে আমার নিজের কিছু করা হবে না। আমি নিজে কিছু করব, ওই লোকটাকে আমি নিজের হাতে শাস্তি দেব। আরিশা তখন আবিরের মাথায় হাত বুলিয়ে বলে, যা করবি খুব ভেবেচিন্তে করবি। আগে সবকিছু মানিয়ে নে, এরপর চাকরি করবি। এরপর আবির শুয়ে পড়ে। আরিশা আর রিয়াও বেরিয়ে যায়। ওদিকে আবিরের যাওয়ার পর থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করে না আরোহী। সারাদিন নিজ রুমে শুয়ে থাকে। ওদিকে সব দেখে রাগে জ্বলে মরছে আরোহীর মা। রাতের বেলা আরোহী আবিরের একটা ছবি নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আবির, তুই কি করে পারলি আমাকে এভাবে ছেড়ে যেতে? তোর কি একবারও মনে হয়নি আমার কথা? আর তোকে দোষ দিয়ে লাভ কি? সবকিছু হয়েছে আমারই বাবা মায়ের জন্য। তুই প্লিজ ফিরে আয় না আমার বুকে। তোকে ছাড়া প্রতিটা মুহূর্ত আমার নিঃস্ব লাগে। এরপর আরোহী ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে কান্না করতে থাকে। ওদিকে রাতের বেলা শুয়ে ঘুম আসছিল না আবিরের। বারবার আরোহীর কথা চিন্তা করছিল। চোখ বন্ধ করলেই আরোহীর সেই দুষ্টু মিষ্টি হাসি মুখটা নিজের চোখের সামনেই ভেসে উঠছিল। তখন সে বিড়বিড় করে বলে উঠল, আরোহী, তোর কি আমার কথা মনে পড়ে? আমার কথা কি তুই ভাবিস? মনে হয় ভাবিস না। তুই তোর বাবা মায়ের মতো আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিস। তোর বাবা যেরকম আমার কাছ থেকে আমার বাবার সকল সম্পত্তি কেড়ে নিয়েছে, ঠিক সেরকম ভাবেই তুই আমার কাছ থেকে আমার হৃদয়টা কেড়ে নিয়েছিস। আমার হৃদয়ের গহীনে তোকে যে জায়গা দিয়ে ফেলেছি, সেই জায়গা আর কেউ দখল করতে পারবে না। কিন্তু কি করব বল, তোকে ছাড়া থাকতে যে আমারও অনেক কষ্ট হয়। আমার যে ওই বাড়িতে আর কোনো অধিকার নেই। তোর বাবা আমার সবকিছু কেড়ে নিয়েছে, আমাকে নিঃস্ব করে দিয়েছে। আবির এসব ভাবছিল। তখনই মনে হলো আরোহী হয়তো তার বাবার সাথে পরিবর্তিত হয়ে গেছে। তাই সে হুঙ্কার দিয়ে বলল, না না, আমার সাথে ওই মেয়ের কোনো সম্পর্ক হতেই পারে না। ওর বাবা একটা গুন্ডা, একটা মিথ্যাবাদী। আমার বাবার মতো হাজারো গরিব মানুষের সম্পদ আত্মসাৎ করেছে। ওর সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না।
এইসব ভাবছিল আর সে কান্না করছিল। একসময় কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। সকাল হতেই আরোহীর মা আরোহীকে টেনে নিচে নিয়ে এসে তার বাবার সামনে দাঁড় করায়। রাগী গলায় তার বাবাকে বলে, এই দেখো তোমার মেয়ের কাণ্ড, ওই ছেলে মেয়ের জন্য নিজে না রাখা ছেড়ে দিয়ে বসে আছে। আরোহীর বাবা তখন আরোহীর মাকে বলে, ওকে এভাবে টানছো কেন? বললাম না 2-1 দিন গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর আরোহী তো আমার মেয়ে, ও আমার কথাই শুনবে। কি বলিস মা? তুমি ভুল বললে বাবা, আমি তোমার কথা কখনোই শুনবো না। তুমি আগে আমার আবিরকে আর আপুকে এনে দাও, না হলে আমি কিছুই খাবো না। ওই ছেলেটার জন্য এত পাগল হয়ে গেছিস কেন? কি হয় ওই ছেলেটা তোর? আমি আবিরকে ভালোবাসি বাবা। কথাটা বলেই আরোহীর বাবা আরো কয়েকটা থাপ্পড় দিয়ে আরোহীর গালে। আরোহী তখন চিৎকার দিয়ে বলে, মারো মারো, মেরে ফেলো আমাকে, তবুও আমি বলবো আমি আবিরকে ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই করব। যতদিন না পর্যন্ত তোমরা ওদেরকে এই বাড়িতে নিয়ে আসবে ততদিন পর্যন্ত আমি কিছুই খাবো না। দরকার হয় আমাকে এখনই মেরে ফেলো। আরোহী, শেষবারের মতো বলছি, ওই ছেলেটাকে তুমি ভুলে যাও, না হলে তোমার জন্য গুর বিপদ অপেক্ষা করছে। আরোহীর মা তখন আরোহীর কাছে এসে বলে, দেখ মা, তুই যেটা বলছিস সেটা কোনোদিনও সম্ভব নয়। ওই ছেলেটাকে আমাদের পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। তাই ওকে তুই ভুলে যা। ওর থেকে অনেক ভালো ছেলে তুই পাবি। অনেক বড় বড় শিল্পপতির ছেলে তোর জন্য পাগল। ওদের সাথে তোর বিয়ে দেব। তোমরা শুধু দুজন জঘন্য বাবা মাই নও, তোমরা হচ্ছ লোভী, যারা শুধু টাকার কথা চিন্তা করো। টাকার কথা চিন্তা করে আমাকে শিল্পপতির ছেলের সাথে বিয়ে দিয়ে তোমাদের টাকার একটা রাস্তা বানাতে চাইছো। কিন্তু তোমরাও শুনে রাখো, আমি যদি বিয়ে করি তাহলে আবিরকেই করব। আবির ছাড়া এই পৃথিবীর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। দাঁড়া, তোর বিয়ে করার শখ আমি মেটাচ্ছি। আরোহীর মা আরোহীর গালে কয়েকটা থাপ্পড় দিয়ে দেয়। তখন আরোহীর বাবা তার মাকে আটকিয়ে বলে, এভাবে বললে ও কথা শুনবে না। ওর সাথে ও যেরকম চায় সেই রকম কথা বলতে হবে। ওই যে ছেলেটা আছে, ওই ছেলেটাকেই আমি খুন করে দিব। তখন না থাকবে ওই আবির, আর না তোমার মেয়ে কোনো ঝামেলা করবে। আরোহী তার বাবার কথায় চিৎকার করে কান্না করে ওঠে। তুমি এটা কিছুতেই করতে পারো না বাবা। তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই? যার দয়ায় তোমরা এত দূর আসলে, তার সকল সম্পত্তি কেড়ে নিয়ে তার ছেলে মেয়েকে বাসা থেকে তাড়িয়ে দিয়ে তবুও তোমরা শান্ত হওনি। এখন তুমি ওদেরকে খুন করে সবকিছু শেষ করে দিতে চাইছো। এত জঘন্য মানুষের ঘরে আমি কিভাবে জন্ম নিলাম? আমার তো এই পরিবারের মেয়ে বলতে ঘৃণা হচ্ছে। আরোহীর বাবা তখন চিৎকার করে হাসতে হাসতে বলে, আমি এরকমই ভয়ঙ্কর। যদি তুই ওই আবিরকে বলে না যাস, তাহলে আমার আরো ভয়ঙ্কর রূপটা তুই দেখতে পাবি। তখন বুঝবি এই রাকিব চৌধুরী কি জিনিস। আরোহী তখন তার বাবার পায়ে ধরে বলে, বাবা, আমি তোমার পায়ে ধরছি, তুমি প্লিজ আবিরের কিছু করো না। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। ওর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি যা বলবে আমি তাই করব, তবু তুমি প্লিজ আবিরকে কিছু করো না। দেখছো আরোহীর মা, ওকে বুঝিয়ে কোনো লাভ হয়নি। যখনই আসল ডোজ দিলাম, দেখছো কিরকম সোজা হয়ে গেছে। আরোহীর বাবা মা তখন হাসতে থাকে নিজের মেয়ের অবস্থা দেখে। তুই যদি আমাদের কথা না শুনিস, তাহলে ওই ছেলেকে আমি খুন করব। এখন যা বলছি মনোযোগ দিয়ে শুন। ঠিক মতো খাওয়া দাওয়া করবি। আর আমি আমার এক শিল্পপতি বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি। ওর সাথেই তোর বিয়ে হবে। আরোহীর বাবা হুঙ্কার দিয়ে হাসতে থাকে। ওদিকে আরোহী মনে মনে ঠিক করেই নিয়েছে, যেই দিন তাকে আবির ব্যতীত অন্য কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হবে, সেই দিনই সে আত্মহত্যা করবে। আরোহী তখন তার বাবার কথা মতো ব্রেকফাস্ট করে ওপরে চলে যায়। গিয়ে রুমে গিয়ে চিৎকার করে কান্না করতে থাকে। ওদিকে সকাল থেকেই আবিরের মাথায় নানান চিন্তা এসে ভর করছে। আবির কি করবে বুঝে উঠতে পারছিল না। চাকরির বদলে যদি ব্যবসা করতে চায় তাহলে তো অনেকটা টাকার পুঁজির প্রয়োজন, কিন্তু তার কাছে একটা কানা করিও নেই। তখন আরিশা আবিরের রুমে আসলো। কিরে ভাই, ব্রেকফাস্ট করবি না? তাড়াতাড়ি নিচে আয়, নাস্তা করবি। আপু, আমি আর চাকরি করব না, আমাকে ব্যবসা করতে হবে। তা তো খুব ভালো কথা, ব্যবসা শুরু কর। তার জন্য তো অনেক টাকা পুঁজির প্রয়োজন, কিন্তু আমাদের কাছে তো টাকা নেই। টাকার কথা আরিশার মাথায় ছিল না। টাকার কথা শুনে তার মুখটা মলিন হয়ে গেল। তার কাছেও কোনো টাকা নেই, তাহলে কিভাবে ব্যবসা শুরু করবে আবির? আরিশা নিজের গলায় হাত দিয়ে দেখলো তার বাবার দেওয়া বেশ দামি একটা চেইন আছে, যেটা বিক্রি করলে ভালো পরিমাণ টাকা পাওয়া যাবে, যা দিয়ে আবির ভালো মতোই ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে পারবে। তখন আরিশা আবিরকে সান্ত্বনা দিয়ে বলে, ভাই তুই কোনো চিন্তা করিস না, টাকার ব্যবস্থা হয়ে যাবে।
তুই শুধু চিন্তা কর কি ব্যবসা করবি। কিন্তু তুই এত টাকা কিভাবে ম্যানেজ করবি? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু মনোযোগ দিয়ে ব্যবসা কর। এখন চল নিচে আয়, ব্রেকফাস্ট করবি। আবির আর কোনো কথা না বলে নিচে চলে গেল ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আবার উপরে আসলো। আরিশা তখন রিয়াকে ডেকে বলল, আজকে একবার বাইরে যেতে হবে দোস্ত। কেন, কি হয়েছে? আসলে দোস্ত একটু জুয়েলারি দোকানে যেতে হবে, আমার গলার চেনটা বিক্রি করে দিব। আবির ব্যবসা করতে চাইছে, কিন্তু ব্যবসা শুরু করতে হলে তো অনেক টাকার প্রয়োজন। তোর মাথা ঠিক আছে? তুই কি বলতে চাচ্ছিস? এটা আঙ্কেল তোকে কত শখ করে এনে দিয়েছিল, আর তুই সেটা বিক্রি করে দিবি? টাকা দরকার হলে আমি দেব। না দোস্ত, এটা হয় না। আর আবিরও তোর দেয়া টাকা নিবে না। এর চেয়ে ভালো চল এটা বিক্রি করে দিই। আচ্ছা, তুই যখন এটা বিক্রি করবি তাহলে আমার কাছে বিক্রি করে দে। এটার বিনিময়ে আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি। তুই যেদিন টাকা ফিরিয়ে দিবি সেদিন এটা ফেরত দিয়ে দেব। আরিশা গিয়ে রিয়াকে জড়িয়ে ধরে বলে, তুই সত্যি আমার বেস্ট ফ্রেন্ড রে। হয়েছে, আর ঢং করতে হবে না, এখন চল। এরপর রিয়া গিয়ে তার ড্রয়ার থেকে 5 লক্ষ টাকা এনে আরিশাকে দেয়। আরিশা তখন তার গলার চেনটা খুলে রিয়াকে দিতে গেলে রিয়া আটকে দেয়। এই কি করছিস? তোর গলার চেনটা খুলছিস কেন? এটা তো তোর এখন। এটা আমার, কিন্তু এটা আমি আমার বান্ধবীকে দিয়েছি পরার জন্য। না না দোস্ত, এটা তুই কিনে নিয়েছিস, তুই নিয়ে যা। বললাম না তোর কাছে রাখ। কলেজ লাইফে মনে নেই তোর কত জিনিস এনে আমি দিনের পর দিন রাখছি? যেদিন আবির সব টাকা পরিশোধ করে দেবে সেদিন এটা তোর হয়ে যাবে। এর আগে তুই ফ্রেন্ড হিসেবে এটা তোর কাছে রাখ। আর তোর গলায় চেন না দেখলে আবির অনেক কষ্ট পাবে। আরিশা তখন রিয়াকে জড়িয়ে ধরে বলে, দোস্ত তুই আমাদের জন্য এত করছিস, কিন্তু আমরা তোর জন্য কিছুই করতে পারছি না। তোর এই ঋণ আমি কিভাবে শোধ করব? যেদিন আবির অনেক টাকা ইনকাম করবে সেদিন তোর কাছে আমি বড় কিছু একটা চাইবো, সেদিন কিন্তু না করতে পারবি না। তুই কি এমন চাইবি? তোর জন্য নিজের জীবন দিতেও আমি দ্বিধা করব না। রিয়া মনে মনে ভাবতে থাকে, আমি তো চাইবো তোর এই ভাইটাকে সারা জীবনের জন্য আমার করে নিতে। তুই কি দিবি আমাকে তোর ভাইটাকে সারা জীবনের জন্য? দোস্ত কি এত ভাবছিস? আরে কিছু না, এমনি বললাম। এখন তুই যা, গিয়ে এই টাকাটা আবিরকে দে। এরপর হারিশা হাসি মুখে আবিরের কাছে যায়, গিয়ে আবিরকে টাকাটা দেয়। আবির তখন টাকাটা হাতে নিয়ে আরিশাকে জিজ্ঞাসা করে, আপু, তুই এত টাকা কোথায় পেলি? কেন, রিয়া দিয়েছে। তুই কেন ওনার কাছ থেকে টাকাগুলো আনতে গেলি? উনি আমাদের জন্য এত কিছু করেছে, এইটাই তো অনেক। আমি আনতে চাইনি রে, ও জোর করে দিয়েছে। তুই এই টাকাটা ফিরিয়ে দিয়ে আয়। কে আমার টাকা ফিরিয়ে দিবে? খুন করে দিব তাকে। রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলল রিয়া। আবির নীরব হয়ে দাঁড়িয়েছিল। তখন রিয়া বলল, এই টাকাটা আমি এমনি এমনি দেইনি। যেদিন তুমি অনেক টাকা ইনকাম করবে সেদিন আমার টাকাটা ফিরিয়ে দিতে হবে। আমি আমার রক্ত বিক্রি করে হলেও তোমার টাকা পরিশোধ করবো আপু। বলে আবির রিয়াকে জড়িয়ে ধরে। রিয়া যেন বিদ্যুতের শক খেল। এই প্রথম তার প্রিয় মানুষটা তাকে জড়িয়ে ধরল। রিয়া বিমোহিত হয়ে আবিরের স্পর্শ অনুভব করছিল। তখন আবির রিয়াকে ছেড়ে দিয়ে সোফায় বসে বলে, আচ্ছা আপু, আমি কি ব্যবসা করব? এই ছেলে বলে কি? এতক্ষণ বললো ব্যবসা করবে, এখন কি ব্যবসা করবে সেটাও আমাদেরকে বলে দিতে হবে? আমার তো কিছুই মাথায় আসছে না। অনেকগুলো জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনোটাই শিওর হতে পারছি না। তা তোমার মাথায় কি কি আসছে বলো, আমি আর আরিশা মিলে সিলেক্ট করে দিব। যেহেতু আমার পুঁজি খুব সামান্য, তাই রেস্টুরেন্ট ব্যবসা অথবা ছোটখাটো কাপড়ের ব্যবসা করা ছাড়া তো কোনো উপায় নেই। তুমি বরং রেস্টুরেন্টে ব্যবসাটাই করো, মাঝে মাঝে আমি আর আরিশা গিয়ে তোমার রেস্টুরেন্টে খেয়ে আসবো। বলেই হাসতে শুরু করলো রিয়া। আমারও তাই মনে হয় ভাই, এখন রেস্টুরেন্টের ব্যবসাটা তোর জন্য ভালো হবে। তোমরা যখন বলছো রেস্টুরেন্ট ব্যবসা, তখন আমি রেস্টুরেন্ট ব্যবসাটাই করব। ওকে, তাহলে শুরু করে দাও আজকে থেকে। ওকে, আমি এখনই যাচ্ছি একটা জায়গায় ম্যানেজ করতে। তখন আবির বাড়ি থেকে বেরিয়ে যায়, আর রিয়া আর আরিশা সেখানেই বসে থাকে। রিয়া, আমার ভাইটা কি পারবে এমন ব্যবসা সামলাতে? ও এসব কাজ কোনোদিন করেনি। তুই একটু বেশি চিন্তা করিস। ওকে এখনো বাচ্চা, ও এখন বড় হয়েছে, ওকে ওর মতো চলতে দে। দেখবি ও একদিন অনেক বড় কিছু করবে। আমার ভাইটার জন্য দোয়া করিস রে। তোর ভাইয়ের প্রতি আমার বিশ্বাস আছে, দেখবি ও একদিন আমার স্বপ্নের রাজকুমারের মতো বড় হয়ে আমাকে নিয়ে যেতে আসবে। কিরে, কি এত ভাবছিস? না, কিছু না। আবির বেরিয়ে তার বন্ধু বিজয়কে কল দেয়। বিজয় তখন চায়ের দোকানেই বসেছিল। সেও পড়াশোনা করে এখন বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আরে দোস্ত, তুই এতদিন পর কি ব্যাপার? দোস্ত, তুই এখন কোথায়? এই তো ক্যাম্পাসের সামনে চায়ের দোকানে বসে চা খাচ্ছি। আচ্ছা, তুই ওখানে ওয়েট কর, আমি আসছি। ওকে, আয়।
আবির তখন ক্যাম্পাসের সামনে চায়ের দোকানে যায়, গিয়ে চায়ের দোকানদারকে 1 কাপ চা দিতে বলে বিজয়ের কাছে বসে। কি হয়েছে তোর? আবির তখন তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে বিজয়কে। বিজয় অবাক হয়ে শুধু আবিরের কথাগুলো শুনছিল। ও মাই গড, তোর সাথে এত কিছু হয়ে গেছে আর আমরা কিছুই জানতে পারলাম না। আচ্ছা এসব বাদ দে, এখন আমি একটা কাজ শুরু করব। তুই একটা দোকানের ব্যবস্থা করে দিতে পারবি? কি করবি তুই? কিছু টাকা আছে, এগুলো দিয়ে ছোটখাটো একটা রেস্টুরেন্ট দেব। আচ্ছা, আমার বাবার একটা দোকান আছে, অনেক দিন থেকে বন্ধ। চল ওইটাতেই শুরু করি, এতে করে দোকানের ভাড়াটাও বেঁচে যাবে। ওকে দোস্ত, তাহলে তো খুব ভালো হয়, কিন্তু আঙ্কেল কি রাজি হবে? ওসব নিয়ে তুই চিন্তা করিস না, বাবা তো এক পায়ে রাজি। আমাকে অনেকবার বলেছে এখানে একটা দোকান দিতে, কিন্তু আমি এসবের মধ্যে ছিলাম না। এখন তুই যখন বলছিস, তাহলে দুজন মিলে রেস্টুরেন্টটা খুলি, চল। তাহলে চলো দোকানে যাই। আবির আর বিজয় মিলে দোকানে যায়। দোকানটা অনেকদিন ধরে বন্ধ থাকায় অনেক ধুলোবালি আর ময়লা জমেছিল। আবির আর বিজয় মিলে সব পরিষ্কার করে। এরপর দোকানে কিছু প্লাস্টিকের চেয়ার আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে সেট আপ করে নেয়। এরপর দুজনে বাজারে গিয়ে কাঁচা মাল সহ যা দরকার সব নিয়ে আসে। আস্তে আস্তে রাত প্রায় 10টা বেজে যায়। বাসায় এসে দরজায় নক করে। সে জানতো আরিশা তার জন্য অপেক্ষা করছে। নক করতেই আরিশা এসে দরজা খুলে দেয়। আবির সব কাঁচামাল নিয়ে বাড়িতে প্রবেশ করে। তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বিজয় আছেন আমার বন্ধু, ওর বাবার একটা দোকান আছে, ওদের ওখানে স্টার্ট করলে দোকান ভাড়াটাও বেঁচে যাবে। তাই ওদের দোকানটা পরিষ্কার করে কাঁচামাল কিনতে গিয়েছিলাম। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। সারাদিনে কি কিছু খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? কি খেয়েছিস সেটা তোর মুখ দেখে বোঝা যাচ্ছে। এখন তাড়াতাড়ি চল, একসাথে খেয়ে নি। আবির হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে একসাথে খাওয়া দাওয়া করে সবাই গল্প করতে বসে। তখন রিয়া বলে উঠল, তোমাদের রেস্টুরেন্টের জন্য একজন শেফ দরকার, সে কথা কি মনে আছে? রেস্টুরেন্ট দেবে ভালো কথা, রান্না করবে কে? আবির তখন হতবাক হয়ে বলল, ও মাই গড, আমি তো একটা ভুলেই গেছি। সব কাঁচামাল কিনে আনলাম, কিন্তু শেফ ঠিক করলাম না। শেফের দরকার নেই, প্রথম কয়দিন আমি রান্না করে দিব। আম্মুর কাছ থেকে অনেক রান্নাই তো শিখেছিলাম, সেগুলো দিয়েই শুরু কর। আস্তে আস্তে সব ব্যবস্থা করবি। তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। এখন থেকে হেড কুক মিস আরিশার সাথে হেল্প করবে অ্যাসিস্ট্যান্ট কুক মিস রিয়া। তাহলে রেস্টুরেন্টের নাম কি হবে? আমি একটা নাম সিলেক্ট করছি। কি নাম? আমি আমার এই ছোট্ট প্রতিষ্ঠানের নাম দিব AR রেস্টুরেন্ট। এতে করে আমার আব্বু রফিক চৌধুরী নামের আর অক্ষর থাকবে, আর আমার আর আপুর নামের এও থাকবে। কিন্তু আমার নামের আর যে ঢুকিয়ে দিলা তার বেলায়? সবাই তখন একসঙ্গে হেসে ওঠে। আবির ওপরে চলে যায়, গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালবেলা আরিশা কিচেনে ব্রেকফাস্ট তৈরি করছিল, তাই রিয়াকে বলল আবিরকে ডেকে আনতে। রিয়া হাসি মুখে আবিরের রুমের দিকে যায়। আবির তখন ঘুমিয়েছিল। রিয়া আবিরের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকে। কি অদ্ভুত তোমার মোহ! তুমি কি হবে আমার স্বপ্নে দেখা সেই রাজকুমার? তোমাকে আমি একান্ত আমার করে চাই। রিয়া গিয়ে আবিরের মাথায় হাত দেয়। তার পুরো হাত যেন শিহরিত হচ্ছিল। সে আস্তে আস্তে আবিরকে ডাক দেয়, আবির, এই আবির, ওঠো, ব্রেকফাস্ট করবে। আবির তখন গভীর ঘুমে মগ্ন। রিয়ার অনেক ইচ্ছা করছিল আবিরের নরম গালে একটা কিস করতে, কিন্তু যদি আবির জেগে যায়। রিয়া ভয় পেয়ে সরে আসে। কিছু সময় ওয়েট করে আবারও আবিরের কাছে যায়। এবার সে আবিরকে হালকা ধাক্কা দিয়ে বলে, এই আবিরের বাচ্চা, উঠিস না কেন? রিয়া অনেক জোরে ধাক্কা দিয়েছিল, তাই আবিরের ঘুমটা ভেঙে যায়। আবির হকচকিয়ে উঠে বলে, এই কে? আমাকে এভাবে ধাক্কা দিল কে? তখন রিয়া পাশ থেকে বলে ওঠে, এই যে নবাব সাহেব, আমি। ও তুমি? কি হয়েছে আপু? আজ না তুমি রেস্টুরেন্ট স্টার্ট করবে? এত দেরি করে ঘুম থেকে উঠলে তো ব্যবসার 12টা বাজিয়ে দিবে। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। বলেই আবির দৌড় দিল ওয়াশরুমের দিকে। ওদিকে আবিরের কাণ্ড দেখে মুখ টিপে হাসছিল রিয়া। আবির ফ্রেশ হয়ে নিচে আসে। কই তুই? এত লেট হয়ে গেল, এখনো শুয়েছিলে? সরি আপু, লেট করে ঘুমিয়েছিলাম, তাই উঠতে দেরি হয়ে গেল। তুই এক কাজ কর, তাড়াতাড়ি তোর বন্ধু বিজয়কে কল দিয়ে ওখানে আসতে বল। আমি রান্না শুরু করছি, এর মধ্যে তুই ব্রেকফাস্ট করে নে।
আবির বিজয়কে কল করে আসতে বলে, ব্রেকফাস্ট করে নেয়। ওদিকে রিয়া আর আরিশা মিলে রান্না চাপিয়ে দিয়েছে। তারা যখন রান্না করছিল তখন আবির আর বিজয় হেল্প করছিল। আরিশা অনেক প্রকার রান্নার পাশাপাশি নিজের মায়ের কাছ থেকে শেখা স্পেশাল মিষ্টিটাও বানায়। এরপর বিজয় আর আবির মিলে এগুলো নিয়ে নিজেদের দোকানে চলে যায়। সেখানে গিয়ে দোকান শুরু করে। কিছুক্ষণ পর সেখানে গাড়ি নিয়ে রিয়া আর আরিশাও আসে। রিয়া গিয়ে আবিরকে বলে, কি মিস্টার, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? এখনো তেমন হয়নি, তবে হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের খাবার দাও, খেয়ে দেখি তোমার রেস্টুরেন্টের খাবারের স্বাদ কেমন। আবির কিছুটা হেসে বিজয়কে বলে ওদের খাবার দিতে। এরপর রিয়া আর আরিশা খাওয়া দাওয়া করে বিল দিতে চায়। তখন আবির বলে, আরে আপু, আপনি কেন টাকা দিতে যাচ্ছেন? আরিশা, তোর ভাই তো প্রথম দিনই ব্যবসা লাটে তুলে দিবে। এখানে ব্যবসা এসেছো, যেই হোক তার কাছে টাকা নিবে, দরকার হয় বাসায় নিয়ে খাইয়ে দিবে, তবু দোকানে কাউকে ফ্রিতে খাওয়াবে না। তাড়াতাড়ি টাকাটা রাখো। আবির তখন হেসে রিয়ার কাছ থেকে টাকা রাখে। রিয়া মুচকি হেসে আরিশাকে সাথে নিয়ে চলে যায়। আরিশা যাওয়ার সময় আবিরকে বলে, মনোযোগ দিয়ে দোকান চালা আর সময় মতো খেয়ে নিবে। ওকে আপু, তুমিও রাতে সময় মতো খেয়ে নিও, আমার জন্য অপেক্ষা করো না। এরপর আরিশা রিয়ার সাথে চলে যায়। প্রথম দিন তাই ব্যবসা তেমন না হলেও আরিশা বানানো মিষ্টিটা যারা খেয়েছে সবাই প্রশংসা করছে। সন্ধ্যার আগে সব মিষ্টি শেষ হয়ে যায়। তখন বিজয় আবিরকে বলে, দোস্ত, প্রথম দিনই তো আমরা বাজিমাত করে দিলাম। হ্যাঁ দোস্ত, এইভাবে চললে আমরা নিশ্চয়ই বড় কিছু করতে পারবো। তবে দোস্ত, তোর আপুর বানানো মিষ্টিটা কিন্তু সবাই পছন্দ করছে। কাল থেকে ওগুলো বাড়িয়ে আনতে হবে। আচ্ছা, আমি আপুকে বলে দিব। এখন চলো বাসায় যাব। ওকে দোস্ত, চল। এরপর আবির দোকানটা বন্ধ করে বেঁচে যাওয়া খাবারগুলো নিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। ওদিকে আবিরকে বাঁচানোর জন্য আরোহী নিজের বাবা মায়ের সব কথা শুনে চলে। আজ তাকে দেখতে আসবে। সকাল থেকে করছে মেয়েটা। তখন তার মা এসে বলে, কি রে আরোহী, কান্না করছিস কেন? আরোহী তখন কান্না করতে করতে তার মাকে বলে, তুমি প্লিজ আব্বুকে বোঝাও, আমি এই বিয়ে কিছুতেই করব না। তোমরা আমাকে মেরে ফেলো, তবু আমি আবিরকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আরোহীর মা তখন আরোহীর মাথায় হাত বুলিয়ে বলে, তোর বাবার রাগ সম্পর্কে তুই জানিস, তাই শুধু শুধু ঝামেলা করিস না। এর চেয়ে ভালো ওই ছেলেটাকে ভুলে গিয়ে তোর বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেল। ওরা এখন এই পরিবারের কেউ না, ওরা রাস্তার ছেলে মেয়ে। আর তুই ভাবলি কি করে একটা রাস্তার ছেলের সাথে তোর বিয়ে দেব? আরোহী কান্না করতে করতে তার মায়ের পায়ে ধরে বলে, আম্মু, তোমরা কেন বুঝতে পারছো না? আমি আবিরকে ভালোবাসি, আমি কিছুতেই এই বিয়ে করতে পারবো না। এই বিয়ে হলে আমি মারা যাব। তখন আরোহীর মা কিছু না বলে তার রুম থেকে বেরিয়ে যায়। আর আরোহী সেখানে বসেই কান্না করতে থাকে। সন্ধ্যা হতেই তার বাবার বন্ধু আর তার ছেলে এসে আরোহীর বাবা আরোহীকে নিতে তার রুমে আসেন। এসে দেখেন আরোহী এখনো রেডি হয়নি, বসে বসে কান্না করছে। তার বাবার কাছে এসে বলে, আরোহী, তুই এখনো রেডি হসনি? আমার বন্ধু আর তার ছেলে তো এসে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। বাবা, আমি যেতে পারবো না। আমি আবিরকে ছাড়া অন্য কারোর জন্য বিয়ের সাথে সাজবো না। আরোহীর বাবা তখন আরোহীর কাছে এসে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলে, যা বলছিস ভেবে বলছিস তো? তুই বিয়েতে রাজি না হলে ওই আবিরকে কিন্তু আমি দুনিয়া থেকে তুলে দেব। আরোহী তখন তার বাবার দিকে অসহায় দৃষ্টি দিয়ে বলে, তুমি প্লিজ ওর কিছু করো না, আমি তোমার কথা মতো সব করব। তুমি প্লিজ আবিরকে কিছু করো না। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমার বন্ধু আর তার ছেলে অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। আরোহী তখন কোনো মতে শাড়িটা পেঁচিয়ে নিচে আসে। কান্নায় বুকটা ফেটে যাচ্ছে তার, কিন্তু কিচ্ছু করার নেই। তার বাবা তাকে বলি দিয়ে দিয়েছে টাকার কাছে। এইরকম একটা জঘন্য পরিবারে তার জন্ম হয়েছিল কেন হয়েছিল সেটা সে নিয়ে আফসোস করতে লাগলো। সোফায় বসে সামনে থাকা ছেলেটাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায় আরোহী। ছেলেটা লুলুক দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়েছিল। আরোহী কিছুক্ষণ সেখানে বসে উপরে চলে আসে। ওদিকে দোকান থেকে বাসায় ফিরতেই আরিশা এগিয়ে গিয়ে আবিরকে জিজ্ঞাসা করলো, বেচাকেনা কেমন হলো আবির? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে আপু। সন্ধ্যার সাথে সাথে তোমার বানানো মিষ্টিটা শেষ হয়ে গেছে। সবাই এটা অনেক পছন্দ করেছে, কিন্তু খাবার কিছুটা রয়ে গেছে। কাল থেকে এগুলো কমিয়ে বেশি করে মিষ্টি বানাতে হবে। যাক, মনে কিছুটা শান্তি পেলাম তোর কথা শুনে। কাল থেকে আমি আরো বেশি করে মিষ্টি বানিয়ে দেব। এরপর আবির উপরে চলে যায় ফ্রেশ হতে। নিচে এসে খাওয়া দাওয়া করে ছাদে চলে যায়।
আজ অমাবস্যার রাত। পৃথিবীটা পুরো অন্ধকার, ঠিক আবিরের জীবনের মতো। সে তার ছোটবেলার ভালোবাসাকে হারিয়েছে। আবির তখন একা একা দাঁড়িয়ে অন্ধকারে আরোহীকে অনুভব করছিল। আবিরকে ছাদে আসতে দেখে রিয়াও পেছন পেছন যায়। আবির চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে। রিয়া গিয়ে পেছনে দাঁড়ায়। আবির, মন খারাপ? হঠাৎ করেই কারোর কণ্ঠ শুনে কিছুটা ভয় পেয়ে পিছনে তাকায় আবির। তুমি এত রাতে এখানে কি করো আপু? এই প্রশ্ন তো আমারও। আমি তোমাকে আসতে দেখে আসলাম। তুমি এত রাতে এখানে কি করো? আমার অমাবস্যার রাত খুব ভালো লাগে, তাই এখানে এসে দাঁড়িয়ে আছি। তুমি তো আজব পাবলিক। মানুষ পূর্ণিমা পছন্দ করে, আর তুমি কিনা অমাবস্যা। আমার জীবনের বেশিরভাগ মুহূর্তই কাটে অমাবস্যার মতো অন্ধকারে, তাই আমি অন্ধকার ভালোবাসি। ও, তা জীবনে কখনো প্রেম করেছো তুমি? রিয়ার কথাটা কিছুটাই চমকে যায় আবির। অদ্ভুত চাহনি নিয়ে প্রশ্ন করে। হঠাৎ এই প্রশ্ন কেন আপু? না, এমনি বললাম, কারোর সাথে প্রেম করো? প্রেম বলতে আমি একজনকে খুব ভালোবাসি, কিন্তু বলিনি কখনো। আবিরের কথায় রিয়ার মুখটা মলিন হয়ে যায়। আবির কাকে ভালোবাসে? কি হলো আপু? কিছু না, এত রাতে ছাদে থাকা ভালো না, নিচে আসো। এরপর রিয়া নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে চিৎকার করে কান্না শুরু করে। আবির, এটা তুমি কি করলে? তোমাকে আমি এত ভালোবাসলাম, আর তুমি অন্য একটা মেয়েকে ভালোবাসো? না, এটা কিছুতেই হতে পারে না। তোমাকে আমার হতেই হবে। এরপর রিয়া কান্না করতে করতে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা আরোহী উঠে ভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ওদিকে আবির আরিশার রান্না করা খাবারগুলো নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। কলেজ শেষ করে বাসায় ফিরছিল আরোহী। রাস্তা দিয়ে হাঁটার সময় প্রতি মুহূর্তে আবিরের অনুপস্থিতি টের পাচ্ছিল সে। রাস্তা দিয়ে আনমনে হাঁটছিল আর কান্না করছিল। দেখতে দেখতে আবিরের দোকানের সামনে চলে আসলো। এসে দোকানে আবিরকে বসে থাকতে দেখলো আরোহী। আরোহী দৌড়ে দোকানের ভিতরে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। এতদিন পর আরোহীকে কাছে পেয়ে আবিরও নিস্তব্ধ হয়ে গেছে। তবে তার এই রকম হলে চলবে না, তাকে শক্ত হতে হবে। আবির আরোহীকে ছাড়িয়ে নিয়ে বলল, ম্যাম বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? কি খাবেন অর্ডার করুন। আরোহী আবিরের এমন অপরিচিত কথাবার্তায় আরও কষ্ট পায়। কান্না করে আবিরকে বলে, আবির, তুই এসব কি বলছিস? প্লিজ এইসব করিস না। তোকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। দেখুন ম্যাম, আমি আপনাকে চিনি না, এটা একটা রেস্টুরেন্ট। যদি কিছু খেতে চান তাহলে গিয়ে অর্ডার করুন, এর বাইরে কোনো কথা বলবেন না। আবির, তোর এরকম ব্যবহারে আমার কষ্ট হচ্ছে। আমি কিন্তু সুইসাইড করব, তুই প্লিজ এরকম করিস না। আবির এবার কিছুটা রেগে যায়। আরোহীর কাছে গিয়ে বলে, এই মেয়ে, কতবার বলছি না, কিছু খাবার হলে অর্ডার করো, নইলে এখান থেকে বেরিয়ে যাও। তোমার বাবা তো আমার সবকিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে, এরপরেও কি তোমাদের শান্তি হয়নি? এখন কি আমার এই ছোট্ট দোকানটাতে ঝামেলা করতে এসেছো? আবির, তুই এটা কি বলছিস? আমি কখনোই চাইনি তোরা ওই বাড়ি থেকে বেরিয়ে আসিস, কিন্তু ওই দুইটা জঘন্য মানুষ টাকার লোভে সবকিছু ধ্বংস করে দিয়েছে। এখন আমার জীবনটাও শেষ করে দিতে চাইছে। তুই প্লিজ বল আপু কোথায়? আমি আপুর সাথে দেখা করতে চাই। আব্বু যেখানে থাকুক তাতে তোমার কি? এই মুহূর্তে আমার দোকান থেকে বেরিয়ে যাও, আর এক মুহূর্ত এখানে দাঁড়াবে না। না, আমি যাব না। আমার কিন্তু এবার রাগ উঠে যাচ্ছে। রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের একটু শান্তিতে বাঁচতে দাও। তোমাদের জ্বালা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। তোমরা প্লিজ আমাদের মাঝখানে আর এসো না। আবিরের কথায় আরোহী অনেক কষ্ট পায়। কান্না করতে করতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। আবিরও কিছু বলছে না, নির্বাক হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওদিকে আবিরের ভালোবাসার কথা শুনে রিয়া কেমন জানি হয়ে গেছে। কোনো কথা বলে না, এটা আরিশা লক্ষ্য করেছে। ওদিকে আরোহী কান্না করতে করতে বাসায় গিয়ে দেখতে পায় তার বাবা তার মাকে মারধর করছে। এখন প্রতিদিনের স্বাভাবিক চিত্র হয়ে গেছে এটা। তার বাবা টাকার লোভে এতটাই পাগল হয়ে গেছেন যে জুয়ার জড়িয়ে পড়েছে। সারাদিন ড্রিঙ্কস করে আর জুয়া খেলার মধ্যেই থাকেন। মন্ত্রীদের পদ হারানোর পথে। মিডিয়ায় তাকে নিয়ে একের পর এক বাজে নিউজ করা হচ্ছে। চারিদিক থেকে লোনের বোঝা এসে মাথায় পড়েছে। জুয়ার নেশায় সব কিছু হারিয়েছেন তিনি। ওদিকে রিয়ার এরকম চুপ থাকা দেখে আরিশা কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কিরে দোস্ত, দুদিন থেকে দেখছি তুই কেমন চুপচাপ হয়ে গেছিস, কি হয়েছে তোর? কিছু না দোস্ত, এমনি ভালো লাগে না এখন। তুই আমার বান্ধবী না, কেন এমন করছিস বল আমাকে। কেউ কি কিছু বলেছে? আরিশা,
তোকে না বলেছিলাম আমি একদিন বড় কিছু একটা চাইবো, কিন্তু একটু আগেই চেয়ে নিচ্ছি, নইলে ওটা হারিয়ে যাবে। তুই কি চাইবি বল? আমার সাধ্যের মধ্যে থাকলে আমি জীবন দিয়ে হলেও সেটা দিয়ে দিব। সত্যিই তুই আমাকে দিবি? তুই একবার বলে দেখ। তোর ওই ভাইটাকে আমার চাই। তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমি আবিরকে ভালোবাসি, তুই প্লিজ না করিস না। আমি আবিরকে সারা জীবনের জন্য চাই। রিয়ার কথায় আরিশা কিছুটা অবাক হয়ে যায়। কি বলছে সে? সে জানে আবির যে আরোহীকে পছন্দ করে, কিন্তু আরোহীর বাবার কর্মকাণ্ড হয়তো আবির আরোহীকে ভুলে গেছে, এইরকমই ভাবছিল সে। তখন রিয়া বলে উঠল, দোস্ত কি হলো? প্লিজ না করিস না, আমি আবিরকে ছাড়া বাঁচবো না। তুই চিন্তা করিস না, আমি আমার দিক থেকে সব করব। কিন্তু আবির কি রাজি হবে? ও আমাকে বলেছে ও একটা মেয়েকে নাকি পছন্দ করে, কিন্তু কখনো বলেনি। তুই প্লিজ ওকে বুঝা, তোর কথাও মানবে। ওকে ছাড়া আমি বাঁচবো না, আমি ওকে বড্ড ভালোবাসি রে। কবে থেকে এতটা ভালোবাসলি রে আমার ভাইটাকে? সেই প্রথম দিন, যেদিন তোর ভাইকে আমি দেখেছিলাম, সেই দিন থেকে একটা অস্থিরতা কাজ করছিল। তোকে কোনোদিন বলিনি, এখন যখন দেখছি ও আমার থেকে হারিয়ে যাবে, তখন তোকে বললাম। আচ্ছা, আবির আসলে আমি কথা বলবো ওর সাথে, ও আমার কথা নিশ্চয়ই মানবে। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। বলে রিয়া আরিশাকে জড়িয়ে ধরে লাফানো শুরু করে। কিন্তু আরিশার মনে ভয় কাজ করছে, আবিরকে কি বলবে সে? ওদিকে আবির দোকানে বসেছিল। তার দোকানের নামটা পুরো মোটামুটি এই এলাকায় ছড়িয়ে পড়েছে কম দামে স্বাস্থ্যসম্মত সুস্বাদু খাবারের জন্য। বিশেষ করে তার বোনের হাতে বানানো সেই মিষ্টির কথা তো সবার মুখে মুখে। আবির দোকানেই বসেছিল, তখন একটা গাড়ি এসে তার দোকানের সামনে থামে। গাড়ি থেকে একজন মধ্যবয়সী ভদ্রলোক বেরিয়ে আসলেন। এসে আবিরের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলেন, হ্যালো, আপনি কি মিস্টার আবির? জি স্যার, বলুন। আমি আবির। আমি RM সুইটস কোম্পানির মালিক। পুরো দেশে আমার 70টার বেশি আউটলেট আছে। তোমার মিষ্টির নাম ডাকে এলাকায় অনেক শুনেছে, আমি নিজেও একবার টেস্ট করে দেখেছি। এখন কথা হচ্ছে তুমি আমার ছেলের বয়সী, তাই তুমি করেই বলছি, মাইন্ড করছো না তো? না না স্যার, এসব কি বলছেন? আপনি আমার এখানে পা রেখেছেন, এটাই আমার সৌভাগ্য। এমন বলতে নেই, শোনো যেটা বলছিলাম, যে কেউ বড় হতে গেলে তার পেছনে একটা সাপোর্ট প্রয়োজন হয়। তোমার মিষ্টির কোয়ালিটি অনেক ভালো, কিন্তু তোমার কোনো মার্কেট ভ্যালু নেই। আমি তোমার সেই সাপোর্ট হতে চাই। আমার মাধ্যমে তোমার এই প্রতিষ্ঠানকে আমি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। স্যার, সেটা কি করে সম্ভব? দেখো বাবা, তোমার মতো তরুণ উদ্যোক্তা অনেক আছে, তবে তোমার যেহেতু সেই কোয়ালিটি আছে, তাই আমি চাই তুমি এখানে ব্যবসার পাশাপাশি আমাদের কোম্পানিতেও মিষ্টি দিবে। প্রথমে আমি আশেপাশের আউটলেটগুলোতে সেটা সেল করব, যাই হবে তা 50-50। এর সাথে তোমাকে আমরা মানুষের সামনে পরিচিত করব। আমার কোম্পানির আউটলেটে সেল হলেও আমরা তোমার মিষ্টিতে তোমার কোম্পানির নাম ব্যবহার করব। এতে করে তোমার প্রতিষ্ঠানও মানুষের কাছে পরিচিত হবে। তবে শর্ত হলো তুমি আমাদের ছাড়া অন্য কারোর সাথে কাজ করতে পারবে না। স্যার, আপাতত আমার কাছে তো কোনো টাকা নেই, কিন্তু আপনি যদি বলেন, আপনার প্রথম কথাই আমি রাজি আছি। আমি আপনাকে আমার প্রোডাকশন অনুযায়ী যতটুকু সম্ভব মিষ্টি সাপ্লাই দিব। প্রথমেই তো বিশাল পরিমাণ দেওয়া সম্ভব না, কারণ ওই পরিমাণ লোকজন বা আর্থিক অবস্থাও আমার এই ছোট্ট প্রতিষ্ঠানে নেই। ওকে, তাহলে তুমি চাইছো আমি তোমাকে অ্যাডভান্স করি, তাই তো? অনেকটা সেরকমই। যদি আপনি আমাকে আর্থিকভাবে একটু সহযোগিতা করেন, তাহলে আমি আমার প্রোডাকশনের পরিমাণ বাড়াতে পারবো। তবে পুরো অ্যাডভান্সের মাল আমি একসাথে দিতে পারবো না। আপনি যেই টাকা অ্যাডভান্স করবেন সেটা থেকে কেটে কেটে মাল সাপ্লাই দিব। যদি বিশ্বাস করতে পারেন তাহলে আমি কাজ করতে রাজি আছি। হ্যাঁ, ভালো কথা। আমি তোমাকে ক্যাশ 10 লক্ষ টাকা অ্যাডভান্স করবো। এখন এই এলাকায় আমার 4টা আউটলেট আছে, তুমি প্রতিদিন 20 কেজি করে মিষ্টি দিবে। আমার কোম্পানির গাড়ি প্রতিদিন সকালে তোমার এই দোকানে আসবে। ওকে স্যার, ধন্যবাদ। আমি কথা দিচ্ছি সময় মতো সব পেয়ে যাবেন। আবির টাকাগুলো পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেল। সে তাড়াতাড়ি করে বিজয়কে দোকানে বসিয়ে বাড়ি চলে আসলো। আসার সময় মিষ্টি বানানোর সব উপকরণ নিয়ে আসলো, সাথে 2জন লোকও ঠিক করে রাখলো তার বোনকে হেল্প করার জন্য। আবির এখন দরজায় নক করলো, তখন তাড়াতাড়ি করে রিয়া এসে দরজা খুলে দিল। আবিরকে এত বাজার নিয়ে আসতে দেখে রিয়া কিছুটা অবাক হয়ে যায়। ওদিকে আরিশা কিচেন থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসে এই অবস্থা দেখে বলে, কিরে আবির, এত সব বাজার কিসের জন্য?
দোকানের জন্য তো যথেষ্ট বাজার আছে, তাহলে কেন এত টাকা খরচ করতে গেলে? আবির দৌড়ে গিয়ে তার আপুকে জড়িয়ে ধরে বলে, আপু, এসব দিয়ে আর হবে না। আমি অনেক বড় একটা অর্ডার পেয়েছি। আজ একজন লোক এসেছিলেন, ওনার অনেক বড় কোম্পানি আছে। উনি বলেছেন যদি ওনার সাথে কাজ করি তাহলে আমাদের মিষ্টির নাম ডাক পুরো শহরে ছড়িয়ে পড়বে। ওনার সাথে ডিল হয়েছে, উনি অ্যাডভান্স 10 লাখ টাকা দিয়ে গেছেন। কাল থেকে তোমাকে আরো পরিশ্রম করতে হবে, আর তোমার হেল্প করার জন্য 2 জন লোক আমি ঠিক করে দিয়েছি, তারা কাল সকাল সকাল চলে আসবে। তুই কি সত্যি বলছিস আবির? হ্যাঁ সত্যি, এই নে তোর টাকাগুলো। বলেই আবির 10 লক্ষ টাকা এগিয়ে দেয় আরিশার দিকে। আরিশা টাকাগুলো হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে রিয়াকে বলে, দেখেছিস রিয়া, আমার ভাইটা কত বড় হয়ে গেছে। এখন সে 10 লক্ষ টাকা ইনকাম করতে পারে। তা তো দেখছি, শুধু আপুকে জড়িয়ে ধরছে, আমি তো কেউ না। আবির এসে রিয়াকে জড়িয়ে ধরে বলে, আপু, তুমি না থাকলে তো এসব কিছুই সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ আপু। ওদিকে আবিরকে জড়িয়ে ধরে আরিশা চোখ টিপ দিল রিয়া। আরিশা বুঝতে পারলো রিয়া ইচ্ছে করেই এইসব বলেছে যাতে আবির তাকে জড়িয়ে ধরে। আরিশা মুচকি হেসে সব কিছু ঠিকঠাক করে রেখে দেয়। এরপর খাওয়া দাওয়া করে নিজেদের রুমে গিয়ে বসে আবির একা বসে বসে আরোহীর কথাই চিন্তা করছিল। সত্যি কি মেয়েটা সুইসাইড করবে? ও সুইসাইড করলে তো আমি বাঁচবো না। কিরে ভাই, কি করিস? কিছু না আপু, এমনি বসে আছি। তোর সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আগে বল, আমি যেটা বলবো তুই সেটা মানবি। আমি কি কখনো তোর কথার অবদ্ধতা করেছি যে আজ করব? তাহলে শোন, তোকে রিয়াকে বিয়ে করতে হবে। হোয়াট? কি বলতে চাইছিস তুই? তোর মাথা ঠিক আছে? যেটা শুনেছিস সেটাই। রিয়া তোকে অনেক ভালোবাসে, আর ওকে তুই বিয়ে করবি। কিন্তু এটা কি করে সম্ভব? তুই জানিস না আমি আরোহীকে ভালোবাসি। আরোহীর বাবার এমন কর্মকাণ্ডের পরেও তুই আরোহীকে ভালোবাসিস? আর রিয়া আমাদের জন্য কত কিছু করলো। সে কাল কান্না করতে করতে আমার কাছে একটা জিনিস চাইছিল। সেটা কি জানিস? সে তোকে চাইলো। আমি কি করে ওকে না করব বল? আবির বিশাল এক দুনিয়ায় পড়ে গেল। কি করবে সে? একদিকে আরোহীর পাগলামি আর অন্যদিকে তাদের এত বড় হেল্প করা একজন মানুষ। আবির মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি হলো ভাই, কিছু বলছিস না যে? আচ্ছা আপু, আমি তোমাকে ভেবে জানাবো। এখন আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। এত তাড়াহুড়ো করার কিছু নেই। রিয়ার বাবা মা এখনো লন্ডনে আছে, তার আসতে এখনো 7-8 মাস বাকি। এই 7-8 মাস তুই ভেবে নে কি করবি। কিন্তু রিয়া আমাদের এত বড় একটা হেল্প করেছে, শুধু এই কথাটাই মাথায় রাখিস। বলেই আরিশা চলে গেল আর আবির সেখানে বসে রইল। কি করবে সে? পরদিন সকালেই গভীর মনোযোগ দিয়ে কাজ শুরু করলো আরিশা। তার সাথে একজন হেল্প করার জন্য লোক এসেছে। দুজন মিলে প্রায় 30 কেজি মিষ্টি বানানো। সবগুলো নিয়ে আবির দোকানে গিয়ে গেল। সেখানে গিয়ে দেখলো ওই কোম্পানির লোকটা এসে গেছে। তাকে 20 কেজি মিষ্টি দিয়ে 10 কেজি নিজে বিক্রি করার জন্য রাখলো। আবির অ্যাডভান্সের টাকা পাওয়ার থেকে আরেকটা দোকান খুলেছে, সেখানে বিজয় বসবে। সব মিলিয়ে আবিরের ব্যবসা এখন জমজমাটভাবেই চলছে। বিকেলের দিকে আবির দোকানে বসেছিল, তখন আরোহী আসলো। আরোহীকে দেখে কিছুটা কষ্ট অনুভব করলো আবির। আরোহী কেমন জানি কালো হয়ে গেছে, চোখের উপরে কালো দাগ পড়েছে। আরোহী চুপচাপ আবিরের কাছে এসে বলল, আবির প্লিজ এরকম করিস না, তোকে ছাড়া আমি বাঁচতে পারছি না, আমি মরে যাব আবির। আরোহী প্লিজ, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ ওখান থেকে চলে যাও। আমাকে স্বাধীনভাবে চলতে দাও। তুমি তোমার বাবার বিশাল সাম্রাজ্যে আরামায়েশে থাকো। তুই এটা কি করে ভাবলি? তোদের যে লোকটা বের করে দিয়েছে সেখানে আমি আরাম আয়েশে থাকবো? তোর কি আমাকে এতটাই স্বার্থপর মনে হয়? এখন তুই কি চাস? সারা জীবন আমি যেটা চেয়ে এসেছি, আমি তোকে ভালোবাসি, তোকেই চাই। জীবনে প্রথম আরোহীর মুখ থেকে ভালোবাসার কথাটা শুনে সুখের বদলে ভিতরটা ফেটে যাচ্ছিল তার। ভাঙা কণ্ঠে বলল, দেখ আরোহী, তুই যেটা চাইছিস সেটা কিছুতেই সম্ভব নয়। আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। কি বললি? আরেকবার বলে দেখ, আমি এখানেই সুইসাইড করব। দেখ আরোহী, পাগলামি করিস না। তুই যেটা চাইছিস সেটা সম্ভব না। এখনই আমার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যা। না, যাব না, আমি এখানে কফি খেতে এসেছি। কফি দে। আমার এখানে কফি নেই। তাহলে মেনুতে কেন কফি লিখে রেখেছিস? ছিল, শেষ হয়ে গেছে। এত তাড়াতাড়ি?
আচ্ছা তোর তো ব্যবসা ভালো চলছে, তুই আমাকে বিয়ে করে নে, এরপর তুই আর আমি আপু একসাথে থাকবো। বইন তোর পায়ে ধরি, আমি কফি দিচ্ছি, খেয়ে চলে যা। আরোহী হেসে একটা টেবিলে গিয়ে বসে আবির কফি এনে আরোহীকে দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে। আরোহী কফি খাওয়া বাদ দিয়ে শুধু আবিরের মুখের দিকে তাকিয়েছিল। আবির তুই কি বুঝিস না আমি তোকে আপন করে পেতে চাই, তোর ভালোবাসার সাগরে আমি ডুবে থাকতে চাই, কিন্তু তুই তো বুঝিস না। কেন আবির, কেন? আবির আটচোখে আরোহীর দিকে তাকিয়েছিল, বুকটা ফেটে যাচ্ছে তার। আরোহীর সামনে এই জন্যই সে বসতে চায় না। আবির উঠে গিয়ে আরোহীকে বলে, তোর তো কফি শেষ, এখানে বসে কি করছিস? চলে যা। আমি আবার খাবো। ফাইজলামি করার জায়গা পাস না, ওঠ এখান থেকে। আজকে চলে যাচ্ছি, কিন্তু কাল আবার আসবো, তখন দেখবো কি করে আমাকে ফিরিয়ে দিস। আরোহী চলে যায়। আবির আরোহীর চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। ওইদিকে আবিরের মিষ্টি দুপুরের আগে স্টক শেষ হয়ে যায় ওই কোম্পানিতে। লোকটা তাড়াতাড়ি করে আবিরের কাছে আসে। আবির কালকের ওই লোকটাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়, তার মিষ্টিতে কিছু হলো কিনা এই টেনশনে। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? বিশাল সমস্যা, তোমার মিষ্টি তো পুরো বাজিমাত করে দিয়েছে। তুমি আমার সাথে কাজ করো, তুমি যত টাকা করেছো আমি দিব। আচ্ছা স্যার, আপাতত যেভাবে দিচ্ছি সেভাবেই চলুক, আগামীতে দেখা যাবে কি করা যায়। তাহলে তুমি অন্য কারোর সাথে কন্ট্রাক্টে যাবে না। এই 20 লাখ টাকা রাখো, কাল থেকে প্রতিদিন 100 কেজি করে মিষ্টি দিবে আমাকে। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করছি, কাল থেকে 100 কেজি করেই পাবেন। ওকে, তাহলে সময় মতো আমার লোক চলে আসবে, তুমি রেডি করে রাখো। লোকটা চলে গেল। ওদিকে আবির কিছু টেনশনে পড়ে যায়। এখন আর রিয়াদের বাসায় বানানো চলবে না, এত বেশি মিষ্টি বাসায় বানানো ঝামেলা হয়ে যাবে। তাই সে পুরনো একটা বিস্কুট ফ্যাক্টরি রিপেয়ারিং করে সেটা ভাড়া রাখে। আরিশার কাছ থেকে মিষ্টি বানানো শিখে প্রায় 8-10 জন লোক নিয়ে কাজ শুরু করে আবির। পরের সপ্তাহ থেকেই ওই কোম্পানির সাথে পুরোদমে কাজ করতে থাকে। 3 মাসের ভিতরে আবিরের বানানো মিষ্টি পুরো দেশে ছড়িয়ে পড়ে। সবাই আবিরের প্রশংসায় পঞ্চমুখ। আবির এখন ছোটোখাটো একটা কোম্পানি করেছে, সব কিছু ভালো মতোই চলছিল তার। এদিকে যেমন আবির একের পর এক উন্নতি করে চলছিল, অন্যদিকে তার চাচা আর রাকিব চৌধুরী একের পর এক অবনতির দিকে এগোচ্ছিলেন। মন্ত্রিত্বের পদ হারিয়ে তিনি এখন বিশাল এক মাতালে পরিণত হয়েছে। টাকার জন্য বারবার আরোহীর মাকে মারধর করতে থাকেন। হয়তো এগুলো আবিরদের সাথে অন্যায়ের ফল। আবির তখন তার চাচার এসব করুণ পরিস্থিতি দূর থেকে দেখছিল আর হাসছিল। নিজের বাবার এমন পরিস্থিতিতে কষ্টের বদলে হাসি পাচ্ছিল আরোহীর। সে জানতো একদিন এমনটাই হবে। অন্যায় করে কেউ কোনোদিন পার পাবে না, ন্যায়ের পথে যে থাকে সেই সফলতার চূড়ায় পৌঁছায়। ব্যাংক লোনের কারণে বারবার চাপ দেওয়া হচ্ছিল রাকিব চৌধুরীকে, কিন্তু কিছুতেই তা পরিশোধ করতে পারছিলেন না সে। এরপর ব্যাংক সব কিছু নিলামে তোলে, সিদ্ধান্ত নেয়। আবির সেই সুযোগেরই অপেক্ষায় ছিল শুধু। সে জানতো কয়েক মাস যেতে না যেতেই এই কাজ হবে। তাই আবির লাস্ট 10 মাসের ইনকাম সহ কিছু টাকা ঋণ করে একটা বিশাল অ্যামাউন্ট রেডি করে রেখেছিল। এর সাথে সবসময় খবর নিত, যখনই নিলাম হবে সাথে সাথে যেন সে কিনতে পারে। নিজের বাবার সম্পত্তি আবার নিজের করে পেতে সে দিন রাত খাটছিল। একদিকে যেমন এই কোম্পানিতে মিষ্টি দিচ্ছিল, ঠিক তেমনই নিজের কোম্পানি থেকেও ভালো সেল করছিল।